সায়েন্স কিউরিসিটি অনলাইন ক্লাসরুম অফ সরোজ স্যার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আলোচনায় আমি অংশ নিচ্ছি। শুরুতে আমরা বৃত্ত সম্পর্কিত কিছু বিষয় জেনে নেব, যেগুলি বিভিন্ন সময়ে উপপাদ্যে আলোচনায় বা তার প্রয়োগের আলোচনায় আমাদের আসবে, ফলে সেগুলি জানা অতি দরকার। তাই আমি তোমাদের প্রথমে সেগুলি জানিয়ে দিচ্ছি। প্রথমত, বৃত্ত। বৃত্ত কি? বৃত্ত হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সম দূরত্ব বজায় রেখে যদি কোনো একটি বিন্দু গতিশীল হয়, তাহলে সেই গতি পথ যখন একটি পূর্ণ আবর্তন কমপ্লিট করে, তখন যে সমতলিক জ্যামিতিক চিত্র তৈরি হয় তাকে বলা হয় বৃত্ত। যে বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দুটি গতিশীল হয়েছে সেটিকে বলা হয় হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর যে জ্যামিতিক চিত্রটি তৈরি হয় তার গতিপথ, সেটাই হচ্ছে বৃত্ত। বৃত্তের এই যে তলটা তোমরা দেখতে পাচ্ছ, এই তলটাকে দুটি অংশে বিভক্ত করেছে, একটা ভিতরের অংশ, একটা বাইরের অংশ। ধরো ভিতরের অংশে একটা ত্রিভুজ যদি আমরা এঁকে দিই, তাহলে আমরা বলবো এই বৃত্তটি, এই ত্রিভুজটি পরিবৃত্ত। আবার যদি আমরা বলি যে বৃত্তটির ভিতরে আছে ত্রিভুজটি, তাহলে আমরা বলবো হচ্ছে কি যে ত্রিভুজটি এই বৃত্তের অন্তে অবস্থিত। তো এই হচ্ছে বাইরের এবং ভিতরের অংশ সম্পর্কে আইডিয়া। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট আলোচনায়। এই যে বৃত্ত, যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ আমি যার উপর এই আমার স্টিকটা ঘোরাচ্ছি, সেটা হচ্ছে বৃত্তের পরিধি। এই পরিধি দ্বারা যদি কোনো সরল রেখাংশ ছেদিত হয়, তাহলে সেই ছেদিত অংশকে বলা হয় জ্যা। তো আমরা এখানে সিডি একটি জ্যা দেখতে পাচ্ছি। আবার ঠিক বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে গেছে একটা জ্যা এবি। এইটাকেও আমরা জ্যাই বলছি, কিন্তু এর একটা বিশেষ নাম আছে, নামটা হচ্ছে ব্যাস। অর্থাৎ কেন্দ্রবিন্দুগামী যে জ্যা, তাকে আমরা বলছি ব্যাস। আবার ছবি অনুযায়ী তোমরা দেখো একটা বিষয়, এই যে জ্যাগুলি আমি যাই আঁকি না কেন, সবচেয়ে বৃহত্তম দৈর্ঘ্য হবে এই এবি যেটা রয়েছে ব্যাস তার। সেই জন্য আমরা যদি বলি বৃহত্তম জ্যাকেই বলা হয় বৃত্তের ব্যাস, তাহলে নিশ্চয়ই বলাটা ভুল হবে না। নেক্সট যেটা বিষয়, সেটা হচ্ছে একটি জ্যা বৃত্তকে দুটি অংশে ভাগ করে। এবার অংশ দুটি যদি অসম হয়, তাহলে দেখা যায় যে একটি অংশ বড় হয়, একটি অংশ ছোট হয়। এই যে বড় অংশ, এই অংশটাকে বলা হয় হচ্ছে অধিবৃত্তাংশ, আর যে ছোট অংশটি তাকে বলা হয় উপবৃত্তাংশ। তো এই পরিধির উপর এ এবং সি দুটি বিন্দু রয়েছে, পরিধিটাকে দুটি অসম অংশে ভাগ করেছে। উপরে যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এবিসি, আর নিচের যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এডিসি। পরিধির এই অংশগুলিকে বলা হয় বৃত্তচাপ। এবার যে চাপটি বড়, অর্থাৎ এডিসি, এই যে অংশটি, এটাকে বলা হয় অধিবৃত্তচাপ। আর উপরে যে ছোট অংশটি দেখতে পাচ্ছ এ বি সি, তাকে বলা হচ্ছে কি উপবৃত্তচাপ। নেক্সট যেটা বলা, বৃত্তচাপ এবং তার দুই প্রান্তে অবস্থিত দুটি ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেক, তারা যে অংশ তৈরি করে সেই অংশকে বলা হয়
বৃত্তকলা। অর্থাৎ আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি ও এ বি, এটা একটা বৃত্তকলা। আবার ঠিক তেমনি এই অবশিষ্টাংশ যেটা রয়েছে, অর্থাৎ এই যে অংশটা, এটাও একটা বৃত্তকলা। এই বৃত্তকলার ছোট যে অংশ তাকে বলা হবে উপবৃত্তকলা, আর বৃহত্তম যে অংশ তাকে বলা হবে অধিবৃত্তকলা। তাহলে আজকের আলোচনার সূচনায় আমরা বৃত্ত সম্পর্কিত কিছু বিষয় জেনে নিলাম। সেগুলি আবার তোমরা চিত্ররূপেও ভিডিওটিতে দেখতে পাচ্ছ, সেটা দেখে নাও এবং বিষয়গুলি বুঝে নাও। তারপর আমরা উপপাদ্যের আলোচনায় যাব। ক্লাস 9-এ আমরা উপপাদ্য 30-এ শেষ করেছিলাম। ক্লাস 10-এ উপপাদ্য 31 বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের 3 অধ্যায়ের প্রথম উপপাদ্য, অর্থাৎ দশম শ্রেণীর প্রথম উপপাদ্য যেটি আছে সেটি হচ্ছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব, এটা প্রমাণ করে দেখাতে হবে। যদিও এটি আমাদের মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, তবুও বিষয়টি মনের মধ্যে ধরে রাখার জন্য আমরা একটু দেখে নেব যে এটা কি করে প্রমাণ করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি এ, বি এবং সি, এই যে 3টি বিন্দু রয়েছে তারা এক রেখায় অবস্থিত নয়। এবার আমাকে প্রমাণ করতে হবে যে এ, বি এবং সি এই 3টি বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। সেটা প্রমাণ করার জন্য আমার কিছু অঙ্কনের প্রয়োজন। এবার সেই অঙ্কনটা সম্পন্ন করি, তারপর আমরা প্রমাণে চলে যাব। যেটা অঙ্কন করলাম দেখে নাও। আমরা এ আর বি বিন্দুকে যুক্ত করে এবি সরলরেখা পেয়েছি এবং সি আর বি বিন্দুকে যুক্ত করে বিসি সরলরেখা পেয়েছি। এবি এর উপর লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ ঠিক মধ্যবিন্দুতে একটা লম্ব অঙ্কন করেছি যেটা ডিও। ঠিক তেমনি বিসি এর উপর লম্ব সমদ্বিখণ্ডক ইও অঙ্কন করেছি। তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দু থেকে এ বিন্দু এবং বি বিন্দু এবং সি বিন্দু 3টি সরলরেখার দ্বারা যুক্ত করেছি। এই হচ্ছে গিয়ে আমাদের অঙ্কন। এবার প্রমাণে আসা যাক। এখানে দুটো ত্রিভুজ ও ডি এ আর ও ডি বি, এর মধ্যে এবি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিবি, কারণ ডি বিন্দুটাকে বলা হয়েছে এবি এর মধ্যবিন্দু। আর ও ডি এ সমান সমান ও ডিবি, কারণ এবির উপর ওডি লম্ব, ফলে উভয় কোণই 90 ডিগ্রি। তাই আমরা বলতে পারি যে কোণ দুটি সমান হবে। আর এই দুই ত্রিভুজের মধ্যে ওডি হচ্ছে সাধারণ বাহু, তাহলে আমরা বলতে পারি ও ডি এ এবং ও ডি বি ত্রিভুজ দুটি সর্বসম। যখন ত্রিভুজ সর্বসম হয় তার বাহু, কোণ এবং ক্ষেত্রফল সবই সমান হয়। ফলে অনুরূপ বাহুগুলি আমরা যদি দেখি তাহলে সমকোণের বিপরীত বাহু এখানে হচ্ছে ওএ, আর এই ও ডি বি ত্রিভুজে হচ্ছে ওবি। তাহলে এই দুটো বাহু সমান হবে, তাই আমরা বলতে পারি ওএ ইজ ইকুয়াল টু ওবি। অনুরূপভাবে এই দুটো ত্রিভুজ নিয়ে, অর্থাৎ ও ই বি এবং ও ই সি নিয়ে প্রমাণ করা যায় ওবি ইজ ইকুয়াল টু ওসি। তাহলে বলা যায় OA ইজ ইকুয়াল টু OB ইজ ইকুয়াল টু OC। সুতরাং ও বিন্দুকে কেন্দ্র করে
যদি ও এ ব্যাসার্ধ নিয়ে আমরা কোনো বৃত্ত অঙ্কন করি, তাহলে সেই বৃত্তটি এ, বি এবং সি এই তিনটি বিন্দুর মধ্যে দিয়েই যাবে। তাই আমরা বলতে পারি যে অসমরেখ তিনটি বিন্দুর মধ্যে দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। গণিত প্রকাশ বইয়ের 59 পেজে উপপাদ্য 32 আছে। 32-এ যে বক্তব্যটা তোমরা একটু দেখে নাও। বলা হচ্ছে ব্যাস নয় এমন একটি জ্যা, এখানে ছবিতে এবি, এই জ্যায়ের উপর কেন্দ্র ও থেকে একটা লম্ব ওডি টানা হয়েছে এবির উপর। তাতে এই এবি সরলরেখাটি দুটি অংশে ভাগ হয়েছে, এডি এবং বিডি। প্রমাণ করতে হবে এই দুটি অংশ সমান, অর্থাৎ এবি এর মধ্যবিন্দু ডি, অর্থাৎ ডি বিন্দু দ্বারা এবি জ্যাটি সমদ্বিখণ্ডিত হয়েছে। উপপাদ্য 32 তোমরা অলরেডি পড়ে ফেলেছ। তো সেখানে যেটা দেওয়া ছিল তোমরা দেখেছো যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এবি ব্যাস নয় এমন একটি জ্যা, তার উপর ওডি হচ্ছে লম্ব। তাই সেটা আমি প্রদত্ত হিসাবে এখানে দেখিয়েছি। আমরা তারপর যে অঙ্কনটুকু সম্পন্ন করলাম সেটা হলো ও এ এবং ও বি যুক্ত করলাম দুটি রেখা অংশের সাহায্যে। তাই আমি অঙ্কন হিসাবে এখানে বলেছি ও এ ও ও বি রেখা অংশ টানলাম। এইবার প্রমাণটা খুব সহজ, তোমরা একটু খেয়াল করে দেখো। তোমরা নিচের ক্লাসে সর্বসম বিষয় সম্পর্কে জেনেছো, সেইটে এখানে কাজে লাগানো হয়েছে। দেখো এ ডি ও এবং বি ডি ও এই দুটো ত্রিভুজের মধ্যে ও এ ইজ ইকুয়াল টু ও বি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, আর ও ডি এ ইজ ইকুয়াল টু ও ডি বি, যেহেতু ও ডি এ লম্ব এ বি, সেই জন্য এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাই আমরা বলছি এডিও ইজ ইকুয়াল টু বিডিও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তারপরে যেটা রয়েছে ওডি, এটা এই ত্রিভুজের মধ্যেও আছে, এই ত্রিভুজের মধ্যে আছে, তাই এটাকে সাধারণ বাহু বলা হচ্ছে। তাহলে আমরা দেখলাম এই দুটো ত্রিভুজের দুটো বাহু বা সাইড সমান, আর একটি কোণ পরস্পর সমান। সেই জন্য আমরা বলতে পারি সর্বসমর এস এস এ সাইড সাইড অ্যাঙ্গেল, এই নিয়ম অনুসারে ত্রিভুজ দুটি সর্বসম। যখন ত্রিভুজ সর্বসম হবে, আমরা তো দেখলাম দুটো বাহু দুটো ত্রিভুজের মধ্যে সমান আর একটা সাধারণ বাহু, তাহলে অবশিষ্ট যে বাহুটি থাকে তারা পরস্পরের অনুরূপ বাহু হবে এবং তারা সমান হবে। তাই আমরা বলতে পারি এডি ইজ ইকুয়াল টু বিডি, অর্থাৎ ডি বিন্দুটি তাহলে হলো এবি এর মধ্যবিন্দু। তাই আমরা এডি ইজ ইকুয়াল টু বিডি প্রমাণ করার সঙ্গে সঙ্গেই যেটা দেখলাম যে ওডি এই লম্বটি এবি কে সমদ্বিখণ্ডিত করেছে। ফলে আমরা সেটা আবার লিখে দেব, অতএব ওডি এবি কে সমদ্বিখণ্ডিত করে, সেটা প্রমাণ হয়ে গেল। তাহলে এরকম সহজ সরল ভাবে আমরা উপপাদ্য 32টাকে প্রমাণ করে ফেললাম। এরপর আমরা এই অধ্যায়ে উপপাদ্য 33টি দেখব।
এবার আমরা গণিত প্রকাশ বইয়ের 60 পৃষ্ঠার উপপাদ্য 33 সেটা করব। তো তোমরা অলরেডি সেটা জেনেছো কি আছে সেটাই প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তো সেই বিষয়টি আমি তোমাদের বোর্ডে অঙ্কন করে দেখাচ্ছি। এই যে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, তার ব্যাস নয় এমন একটা জ্যা এবি, এই ও কেন্দ্রের মধ্যে দিয়ে একটা সরলরেখা এসে ডি বিন্দুতে এবি কে টাচ করেছে। এই ডি বিন্দুতে এবি সমদ্বিখণ্ডিত হয়েছে, অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু বিডি, এইটা বলে দেওয়া আছে। এটা তাই প্রদত্ত হিসাবে আমরা দেখিয়েছি। এবার প্রমাণ করতে হবে যেটা, সেটা হলো প্রামাণ্য। প্রমাণ করতে হবে যেটা, সেটা হচ্ছে এই ওডি এবির উপর লম্ব, অর্থাৎ এই যে দুটো কোণ রয়েছে এই দুটো কোণ উভয় 90 ডিগ্রি, সেটা প্রমাণ করলেই আমাদের প্রমাণ কমপ্লিট হবে। এবার আমরা প্রয়োজনীয় অঙ্কন করে প্রমাণের বিষয়টি দেখি। আমরা অঙ্কন হিসাবে যেটা করলাম সেটা হচ্ছে ও এ এবং ও বি এই দুটি রেখাংশ টেনে দিলাম। এইবার তোমরা দেখো এই ও এ এবং ও বি উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, ফলে সমান। আর প্রদত্ত রয়েছে এডি ইজ ইকুয়াল টু ডিবি, অর্থাৎ এই দুটি বাহু এই ও ডি এ এবং ও ডিবি ত্রিভুজের মধ্যে সমান হবে। আর এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা দেখতে পাচ্ছি ও ডি এ এবং ও ডিবি এই দুটি ত্রিভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান হচ্ছে, যার ফলে এস 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 অর্থাৎ সাইড 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 বা বাহু 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 নিয়ম অনুযায়ী এটা সর্বসম। তো সর্বসম হলে অনুরূপ কোণগুলো সমান হয়, ফলে দেখা যাচ্ছে এই বড় বাহু এর বিপরীত কোণ হচ্ছে এইটার মধ্যে, অর্থাৎ ওডিবি মধ্যে হচ্ছে ওডিবি কোণটা, আর এখানে এই ও এ বাহুর বিপরীত কোণটা হচ্ছে ওডিএ, অর্থাৎ এই দুটি কোণ সমান। তো এই দুটি কোণ সমান হওয়ার জন্য যেটা হচ্ছে যে এবি বাহুর উপর ওডি দণ্ডায়মান সন্নিহিত কোণ দুটি সমান, অর্থাৎ 180 ডিগ্রি সমানভাবে ভাগ হয়ে গেছে, অর্থাৎ প্রতিটা কোণের মান হবে 90 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি যে এবির উপর ওডি লম্ব। এবার আসুন লিখে ফেলা যাক। আমরা প্রমাণ হিসাবে যেটা বলবো, কোন কোন ত্রিভুজ সর্বসম করব সেই দুটোকেই নেব। যেমন ত্রিভুজ ও ডি এ এবং ত্রিভুজ ও ডি বি এর মধ্যে কি কি সমান? AO ইজ ইকুয়াল টু হচ্ছে OB, একই বৃত্তের ব্যাসার্ধ, আর শিকার অনুযায়ী AD ইজ ইকুয়াল টু DB, তাই আমরা এটা বলবো প্রদত্ত, এটা দেওয়া আছে। আর OD হচ্ছে সাধারণ বাহু, উভয়ের মধ্যে রয়েছে, তাই এটাকে সাধারণ বাহু হিসাবে আমরা চিহ্নিত করেছি। তাহলে দেখা যাচ্ছে দুটো ত্রিভুজ ODA সর্বসম ত্রিভুজ ODB কোন নিয়ম অনুসারে? বাহু 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 বা এস 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 এই নিয়ম অনুসারে। তাহলে অনুরূপ কোণ সমান হবে। তো আমাদের এখানে অনুরূপ কোণ হিসাবে যেটা জানা দরকার সেটা হচ্ছে ODA is equal to ODB।
কেন সমান বললাম সেটাকে আমি লিখে দিলাম, অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান হয়। তো এরা আবার সন্নিহিত কোণ। তাহলে আমরা বলতে পারি যেহেতু এবির উপর ওডি দণ্ডায়মান হয়ে সন্নিহিত কোণ দুটো তৈরি হয়েছে, ফলে আমরা বলতে পারি 180 ডিগ্রি দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তাই আমরা বলবো অতএব কোণ ওডিএ ইজ ইকুয়াল টু কোণ ওডিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এর মানেই হচ্ছে ওডি এবির উপর লম্ব। তাহলে এটাই তো আমাদের প্রামাণ্য ছিল, যেহেতু প্রমাণিত হয়ে গেল তাই আমরা লিখে দিতে পারি প্রমাণিত। এই হচ্ছে আজকে শেষ উপপাদ্য। পরের দিন আমরা কোর্সে দেখি যে গাণিতিক সমস্যা আছে তার সমাধান করব। আজকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এই ক্লাস এখানেই